আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সপ্তম শ্রেণীর 20তম গণিত ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী শিক্ষক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তাহলে বন্ধুরা, আর দেরি না করে তোমরা সবাই বই, খাতা ও কলম নিয়ে আজকের ক্লাসের জন্য প্রস্তুত হও। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের পাঠে তোমরা অধ্যায় 9-এর অনুশীলনী 9.3 এর উপরে ক্লাস করেছ। এ পর্যায়ে আমি এই অনুশীলনী থেকে তোমাদের সামনে কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছি। তোমরা প্রশ্নগুলো মনোযোগ সহকারে লক্ষ্য করো এবং উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন, ত্রিভুজের কয়টি অংশ? আমরা জানি ত্রিভুজের 6টি অংশ, 3টি বাহু ও 3টি কোণ, মোট 6টি অংশ। ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ কি? ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বৃহত্তর। এসিটা হচ্ছে বৃহত্তম বাহু, দেখো এসি বৃহত্তম বাহু আর এবি হচ্ছে ক্ষুদ্রতম বাহু। এবি বাহুর এসি বাহুর বিপরীতে আছে 90 ডিগ্রি কোণ এবং এবি বাহুর বিপরীতে আছে 40 ডিগ্রি কোণ। আমরা দেখতে পাচ্ছি বৃহত্তম বাহুর বিপরীত কোণ হচ্ছে বড়, ক্ষুদ্রতম বাহুর বিপরীত কোণ হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি বৃহত্তম কোণের বিপরীত কোণ বৃহত্তম। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি? আমরা জানি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু দৈর্ঘ্য অপেক্ষা বড়। আসলে আমরা দেখি এবি এবং বিসি এই দুই বাহু যোগ করি, এবি বাহু যোগ বিসি বাহু গ্রেটার দেন এসি বাহু, অর্থাৎ ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্য এবি বাহু বিসি বাহুর দৈর্ঘ্যের যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বড়। দেখো আমরা সংখ্যা বসিয়ে দেখাই, 3 যোগ 4, এখানে এসি মান 5, 7 বড় 5-এর চেয়ে, অর্থাৎ আমরা বলতে পারি ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি বা যোগফল তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বড়। এর বিপরীত কথাটাও সত্য, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের অন্তর এর তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা ক্ষুদ্রতর। আসো আমরা 4 নম্বর প্রশ্নটা দেখি। 5 সেমি, 6 সেমি এবং 12 সেমি দৈর্ঘ্যের 3টি বাহু দিয়ে ত্রিভুজ আঁকা যাবে কি? উত্তর হচ্ছে না, যাবে না। কেমন যাবে না? আমরা 12 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা রেখা এখানে এঁকে নিয়েছি, বিসি নামকরণ করেছি। বি বিন্দু থেকে 5 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি এবং সি বিন্দু থেকে 6 সেন্টিমিটারের সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটা দুইটি বিসি রেখার উপরে অথবা নিচে কোথাও কোনো বিন্দুতে মিলিত হয়নি বা কোনো বিন্দুতে ছেদ করে নাই, অর্থাৎ এই উপাত্তগুলো দ্বারা কোনো ত্রিভুজ অঙ্কন করা যাবে না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা পূর্বের বিষয়গুলো ভালোভাবে আয়ত্ত করতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, তথ্য প্রযুক্তির এ যুগে যে জিনিসটির সঠিক ব্যবহার না জানার কারণে কোনো একটি দেশের সামগ্রিক উন্নয়ন কমে যেতে পারে, তাই সে বিষয় সম্পর্কে কম বেশি জ্ঞান লাভ করা প্রত্যেক নাগরিকের অত্যাবশ্যক। আর সে বিষয়টি হচ্ছে তথ্য উপাত্ত। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অধ্যায় 11 তথ্য উপাত্ত সম্পর্কে। আজকের প্রাথমিক আলোচনায় রেখেছি তথ্য উপাত্ত কি। বন্ধুরা, তথ্য হচ্ছে যে কোনো ঘটনা, যেমন বাংলাদেশের রাজধানী ঢাকা, এটা একটা তথ্য। আবার ঢাকা থেকে বগুড়ার দূরত্ব 170 কিমি, এটা আরেকটি তথ্য। বন্ধুরা, তথ্য আমরা বিভিন্নভাবে পেয়ে থাকি, যেমন বই পড়ে, সংবাদপত্র পড়ে, টেলিভিশনের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, বিভিন্ন ওয়েবসাইট থেকেও আমরা তথ্য পেয়ে থাকি। কিন্তু সকল তথ্যই কিন্তু আবার উপাত্ত না। উপাত্ত হতে হলে তথ্যগুলোকে সংখ্যা দিয়ে প্রকাশ করতে হয়। যেমন এখানে 20 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বরকে আমি সংখ্যা দিয়ে প্রকাশ করেছি, এই তথ্যগুলোকে আমরা বলবো উপাত্ত। আবার এই উপাত্তর যে তালিকা আমি দিয়েছি এখানে, এই উপাত্তের তালিকাকে আমরা বলতে পারি পরিসংখ্যান। বন্ধুরা, তোমরা কি বলতে পারো পরিসংখ্যানের জনককে? ইংরেজ পরিসংখ্যানবিদ রোনাল্ড ফিশারকে আধুনিক পরিসংখ্যানের জনক বলা হয়। বন্ধুরা, এ পর্যায়ে আমরা অবিন্যস্ত উপাত্ত সম্পর্কে জানব। অবিন্যস্ত উপাত্ত হচ্ছে যখন কোনো উপাত্তগুলো কোনো নির্দিষ্ট ক্রম বা বৈশিষ্ট্য বা নিয়মে সাজানো থাকে না, এলোমেলোভাবে সাজানো থাকে, তখন সেই উপাত্তগুলোকে আমরা বলবো অবিন্যস্ত উপাত্ত। যেমন এই উপাত্তগুলোকে আমরা বলতে পারি অবিন্যস্ত উপাত্ত। আবার বিন্যস্ত উপাত্ত, যে উপাত্তগুলো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নিয়ম বা মানের ক্রম অনুসারে সাজানো থাকে, সেই উপাত্তগুলোকে আমরা বলি
বিন্যস্ত উপাত্ত, এই উপাত্তগুলোকে আমরা বলতে পারি বিন্যস্ত উপাত্ত। বন্ধুরা, কখনো কখনো অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্তকরণের প্রয়োজন হয়ে পড়ে, সেক্ষেত্রে আমরা শ্রেণীবিন্যাসের মাধ্যমে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত উপাত্তে পরিণত করি। তাহলে আসো শ্রেণীবিন্যাস কি? শ্রেণীবিন্যাস হচ্ছে উপাত্তের সংখ্যার উপর ভিত্তি করে সুবিধাজনক ব্যবধান নিয়ে উপাত্তগুলোকে কতগুলো শ্রেণীতে সাধারণত বিভক্ত করার প্রক্রিয়াকেই শ্রেণীবিন্যাস বলে। বন্ধুরা, এই অধ্যায়ের বাকি আলোচনাগুলো আমরা অঙ্কের সাথে সাথে পর্যায়ক্রমে করার চেষ্টা করব ইনশাল্লাহ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা আজকের পাঠের শিক্ষণফল জানব। আজকের পাঠের শিক্ষণফল, এ পাঠ শেষে তোমরা যা জানতে পারবে: 1. তথ্য ও উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 2. বিভিন্ন প্রকার উপাত্ত সম্পর্কে ব্যাখ্যা করতে পারবে। 3. শ্রেণী ব্যবধানের মাধ্যমে অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত আকারে প্রকাশ করতে পারবে। 4. গণসংখ্যা সারণী কি তা ব্যাখ্যা করতে পারবে। 5. গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা তোমাদের বই থেকে প্রথম 7টি প্রশ্ন সমাধান করব। প্রথম প্রশ্নে বলেছে 51 থেকে 60 এর শ্রেণী ব্যাপ্তি কত? শ্রেণী ব্যাপ্তি মানে শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান বের করার জন্য সর্বোচ্চ সীমা থেকে সর্বনিম্ন সীমা বিয়োগ করে 1 যোগ করে দেব। তো দেখো, এখানে সর্বোচ্চ সীমা হচ্ছে 60, সর্বনিম্ন সীমা 51, দুটো বিয়োগ করে পাইছি 9, এর সাথে 1 যোগ করেছি, যোগ করে হয়েছে 9 এর সাথে 1 যোগ করে 10। আর এই উত্তরটা আছে তোমাদের খ নম্বরে, অর্থাৎ 1 নম্বরের উত্তর হবে খ। এবার আসো 2 নম্বর প্রশ্ন, 60 থেকে 70 শ্রেণীর মধ্যবিন্দু কত? মধ্যবিন্দু বের করার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে এখানকার ঊর্ধ্বসীমা যোগ নিম্নসীমা যোগ করব, ভাগ 2 দিব। ঊর্ধ্বসীমা হচ্ছে 70, নিম্নসীমা 60, দুটো যোগ করে পাইলাম 130, 2 দিয়ে ভাগ করে পাইলাম হচ্ছে 65। অর্থাৎ এই অপশনটা আছে আমাদের গ নম্বরে, 2 নম্বর উত্তর হবে গ। এবার আসো 3 নম্বর প্রশ্ন, 1 থেকে 10 পর্যন্ত বিজোড় সংখ্যার গড় কত? 1 থেকে বিজোড় পর্যন্ত 10 পর্যন্ত বিজোড় সংখ্যা আমরা এখানে লিখেছি 1, 3, 5, 7, 9, যোগ দিয়ে লিখেছি, যোগফল পেয়েছি 25। আর এখানে সংখ্যা পেয়েছি 5টা, এই জন্য 5 দিয়ে ভাগ দিয়েছি। 25কে 5 দিয়ে ভাগ করলে আমরা পেয়েছি 5, অর্থাৎ এই অপশনটা আছে 3 খ নম্বরে, উত্তর হবে খ। 4 নম্বর প্রশ্নে বলেছে 10, 12, 13, 15, 16, 19, 25 সংখ্যাগুলোর মধ্যক কত? মধ্যক বের করতে গেলে তোমাকে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে অঙ্কগুলো, উপাত্তগুলো একটা ক্রমে সাজানো আছে কিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি অঙ্কগুলো 10-এর পরে 12, তারপরে 13, 15, 16, 19, 25 একটা ক্রমে সাজানো আছে, উচ্চক্রম মানে ঊর্ধ্বক্রমে সাজানো আছে। যদি সাজানো থাকে তাহলে তোমার একটা কাজ করতে হবে না। এখন দ্বিতীয় কাজ যেটা হবে, দেখতে হবে এখানকার মোট সংখ্যা কয়টা আছে, উপাত্ত মোট সংখ্যা কয়টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, অর্থাৎ এখানে এদের মান হবে 7, মোট সংখ্যা 7। 7 হচ্ছে জোড় সংখ্যা, 7 হচ্ছে বিজোড় সংখ্যা, উপাত্তের সংখ্যা বিজোড়, মোট সংখ্যা বিজোড়। বিজোড় হলে আমাদের একটা সূত্র আছে, সেটা হচ্ছে n+1/2। n হচ্ছে মোট সংখ্যা, মোট উপাত্তের সংখ্যা 7, তাহলে n এর মান আমরা বসে দিলাম 7 যোগ 1, 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে 7 যোগ 1 মানে 8, 8কে 2 দিয়ে ভাগ করলে পাবো 4, অর্থাৎ 4তম পদের মান। তো আসো 4তম পদের মান কত পাই? প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, 4তম পদের মান হচ্ছে 15। এই যে 4তম পদের মান 15, অর্থাৎ আমাদের উত্তর হবে কি? উত্তর হবে গ নম্বরে আছে 15। এবার 5 নম্বর দেখো, সংখ্যাবাচক তথ্যসমূহকে কি বলে? আমরা আগে জেনেছি সংখ্যাবাচক তথ্যসমূহকে বলে পরিসংখ্যান। এবার পরের প্রশ্ন, নিচের তথ্যের আলোকে 6 ও 7 নং প্রশ্নের উত্তর দাও। সপ্তম শ্রেণীর 10 জন শিক্ষার্থীর দৈনিক খরচ টাকায় নিম্নরূপ: 20 টাকা, 22 টাকা, 50 টাকা, এভাবে 40, 32, 28, 45, 30, 25, 48 টাকা। উপাত্তগুলোর পরিসর নির্ণয় করো। আমরা উপাত্তগুলোর পরিসর নির্ণয় করার জন্য একটা সূত্র জানি, সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। দেখো আমি সূত্রে লিখেছি, সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বিয়োগ করেছি, তারপরে যোগ 1 দিয়েছি। এখানে সর্বোচ্চ সংখ্যা হচ্ছে 50, সর্বনিম্ন সংখ্যা হচ্ছে 20, দুটো বিয়োগ করলে পাবো 30, এর সাথে 1 যোগ করে পেয়েছি 31। আর এই উত্তরটা আছে তোমাদের প্রশ্নের গ নম্বরে, অর্থাৎ 6 নম্বর প্রশ্নের উত্তর হবে গ।
এবার আসে 7 নম্বর প্রশ্ন, উপাত্তগুলোর গড় কত? এখানে যে 10টা উপাত্ত দেওয়া আছে, সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোর গড় বের করতে হবে। আমরা জানি গড় বের করার জন্য সংখ্যাগুলো যোগ করতে হবে। আমরা এখানে দেখো সংখ্যাগুলো যোগ করে আকারে লিখেছি, যোগফল পেয়েছি 340। যেহেতু এখানে সংখ্যা আছে 10টি, এই জন্য 10 দিয়ে ভাগ করেছি, গড় বের করেছি 34। অর্থাৎ আমাদের এই 34 উত্তরটা আছে ঘ নম্বরে। 7 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, উত্তর 34। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা তোমাদের বই থেকে 9 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 9 নম্বর প্রশ্নে বলেছে, উপাত্ত কত প্রকারের এবং প্রত্যেক প্রকারের উপাত্ত কিভাবে সংগ্রহ করা হয়? প্রত্যেক প্রকার উপাত্ত সংগ্রহের সুবিধা ও অসুবিধাগুলি লিখো। উত্তর হচ্ছে, পরিসংখ্যানে উপাত্ত 2 প্রকার, যথা 1 নম্বরে প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, 2 মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। প্রাথমিক উপাত্ত যেভাবে সংগ্রহ করা হয়, প্রাথমিক তথ্যসমূহ অনুসন্ধানকারী ব্যক্তি বা সংস্থা কর্তৃক সরাসরি সংগ্রহ করা হয়। প্রাথমিক উপাত্ত সংগ্রহের সুবিধাগুলো হচ্ছে, 1, সংগৃহীত উপাত্ত অনেক বেশি সঠিক ও নির্ভরযোগ্য। 2, তথ্যের গোপনীয়তা রক্ষা করা যায়। এবং প্রাথমিক উপাত্ত সংগ্রহের অসুবিধাগুলো হচ্ছে, তথ্য সংগ্রহ সময় সাপেক্ষ। 2, অনেক ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। শিক্ষার্থী বন্ধুরা, এসো মাধ্যমিক বা পরোক্ষ উপাত্ত কীভাবে সংগ্রহ করা হয় তা আমরা জেনে নিই। মাধ্যমিক উপাত্ত যেভাবে সংগ্রহ করা হয়, মাধ্যমিক উপাত্ত সরাসরি উৎস থেকে সংগ্রহ না করে কোনো প্রকাশিত রিপোর্ট, প্রতিবেদন, পত্রিকা বা সরাসরি দলিলপত্র বা অন্য কারো সংগৃহীত উপাত্ত থেকে সংগ্রহ করা হয়। মাধ্যমিক উপাত্ত সংগ্রহের সুবিধাগুলো কি কি? মাধ্যমিক উপাত্ত সংগ্রহের সুবিধাগুলো হচ্ছে, স্বল্প সময়ে উপাত্ত সংগ্রহ করা সম্ভব। 1, 2 হচ্ছে ব্যয়বহুল ও ঝুঁকিপূর্ণ। এবার আসো মাধ্যমিক উপাত্ত সংগ্রহের অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো হচ্ছে, 1, সরাসরি উৎস থেকে সংগৃহীত হয় না বলে এটির গ্রহণযোগ্যতা কম। 2, কখনো কখনো সঠিক ফলাফল পাওয়া যায় না। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি উত্তরটি সবাই বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা তোমাদের বইয়ের 11 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 11 নম্বর প্রশ্নে যা বলেছে তা হচ্ছে, একটি অবিন্যস্ত উপাত্ত লিখো, মানের ক্রম অনুসারে সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করো। আমরা একটা অবিন্যস্ত উপাত্ত লিখেছি, মানে এলোমেলোভাবে একটা উপাত্ত লিখেছি। কোনো বিদ্যালয়ের 7ম শ্রেণীতে 10 জন শিক্ষার্থীর দৈহিক ওজন কেজিতে নিম্নরূপ দেওয়া আছে। ওজনগুলো হচ্ছে 40, 45, 49, 48, 52, 47, 42, 40, 48, 52। দেখো ওজনগুলো কিন্তু এলোমেলো করে দেওয়া আছে, এই জন্য একটা অবিন্যস্ত উপাত্ত। আর এই উপাত্তকে আমরা সাজিয়ে বিন্যস্ত উপাত্তে রূপান্তর করব। তো আসো বিন্যস্ত উপাত্ত রূপান্তর করার জন্য আমরা 2টা পদ্ধতি জানি। একটা হচ্ছে ঊর্ধ্বক্রম অনুসারে, আর একটা হচ্ছে অধক্রম অনুসারে। ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড় অনুসারে সাজিয়ে লেখা, আর অধক্রম মানে হচ্ছে বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়ে লেখা। আমরা এখানে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজিয়েছি। এই অবিন্যস্ত উপাত্ত থেকে আমরা প্রথমে যে সংখ্যাটা লিখেছি, সবচেয়ে ছোট সংখ্যা 40। এই 40 আছে 2 বার, আমরা এর জন্য 40 2 বার লিখেছি। এর চেয়ে বড় আছে 42, আমরা 42কে লিখেছি। এর চেয়ে বড় আছে 45, 45 লিখেছি। তারপরে 47 লিখেছি। এরপরে 48 আছে 2 বার, 2 বার লিখেছি। এরপরে 49 লিখেছি, এই যে 49। এরপরে আছে 52, 2 বার, 2 বার আছে, 2 বার লিখেছি। অর্থাৎ আমাদের বিন্যস্ত হয়ে গেছে, ছোট থেকে বড় অনুসারে আমরা সাজিয়ে ফেলেছি। আর এটাকে বলা হয় ঊর্ধ্বক্রম। ঊর্ধ্বক্রম অনুসারে আমরা বিন্যস্ত করেছি। আমরা এই যে বিন্যস্ত করলাম, এটাই হচ্ছে বিন্যস্ত উপাত্ত। অর্থাৎ একটা নির্দিষ্ট ক্রম অনুসারে সাজানো হয়েছে এটাকেই বলে বিন্যস্ত উপাত্ত। আশা করি তোমরা প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমরা 12 নম্বর প্রশ্নের সমাধানটা দেখব। 12 নম্বর প্রশ্নে বলেছে, কোন শ্রেণীর 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে দেওয়া হলো, গণসংখ্যা সারণী তৈরি করো। এখানে 60 জন শিক্ষার্থীর গণিত বিষয়ে নম্বর দেওয়া হয়েছে।
এবং এই উপাত্তগুলো দিয়ে সারণী তৈরি করতে হবে। গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী কি? গণসংখ্যা সম্বলিত সারণীটাকে আমরা বলি গণসংখ্যা সারণী। গণসংখ্যা সারণী তৈরি করার জন্য কয়েকটি ধাপ তোমাকে অতিক্রম করতে হবে। প্রথম ধাপে আমাদের যেটা করতে হবে, এই উপাত্তগুলো থেকে সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান বের করে নিতে হবে। আমরা দেখো উপাত্তের সর্বনিম্ন মান এই যে 22 লিখেছি এখানে, এবং সর্বোচ্চ মান 99, এই যে এখান থেকে 99 পেয়েছি। এখানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 22, আমরা এখানে লিখে ফেলেছি। এরপর ধাপ প্রদত্ত উপাত্তের পরিসর বের করতে হবে। এখানে মোট কতগুলো সংখ্যা আছে, পরিসর কত এটা বের করে নিতে হবে। পরিসর বের করার জন্য আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, এর সাথে 1 যোগ করে দিতে হবে। তাহলে বিয়োগফল আমরা পেয়েছি 77, এর সাথে 1 যোগ করে পেয়েছি 78। আমাদের পরিসর নির্ণয় হয়ে গেল। এরপরে যে কাজটা করতে হবে, শ্রেণী সংখ্যা বের করতে হবে। শ্রেণী সংখ্যা বের করার জন্য তোমাকে শ্রেণীব্যাপ্তি জানতে হবে। শ্রেণীব্যাপ্তি প্রশ্ন দেওয়া থাকতে পারে, আবার নাও দেওয়া থাকতে পারে। আমাদের এই প্রশ্নে কিন্তু শ্রেণীব্যাপ্তি দেওয়া নেই, এজন্য আমরা শুধু যেন একটা সংখ্যাকে শ্রেণীব্যাপ্তি হিসেবে ধরে নিয়েছি। সেই সংখ্যাটা হচ্ছে 10। 10 শ্রেণীব্যাপ্তি নিয়ে শ্রেণী সংখ্যা নির্ণয় করব। এখন শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে পরিসরকে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করে দেব। পরিসরকে আমরা শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করে দেব। তাহলে পরিসরের মান পেয়েছে 78 আর শ্রেণীব্যাপ্তির মান হচ্ছে 10, ভাগ করে দিয়ে পাইলাম হচ্ছে 7.8। শিক্ষার্থী বন্ধুরা, শ্রেণী সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যায় লিখতে হয়, ভগ্নাংশে লেখা যায় না। কারণ আমরা এখানে যে ছকটা তৈরি করেছি, এই ছকটা কোনো একটা অংশ তৈরি করি নাই, পুরোটাই তৈরি করেছি। এই কারণে শ্রেণী সংখ্যাটা অবশ্যই পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে হবে। তাহলে 7 এর পরের পূর্ণ সংখ্যাটা হচ্ছে 8, 7 এর পরবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে 8, অর্থাৎ শ্রেণী সংখ্যা হবে 8টি। এখন আসো আমরা সারণীটা তৈরি করব। সারণী তৈরি করার জন্য যে কাজগুলো করা দরকার ছিল আমরা অলরেডি করে ফেলেছি। এখন আমরা শ্রেণী সংখ্যা পেয়েছি 8টি। তো দেখো আমাদের শ্রেণী সংখ্যা মানে সারির সংখ্যা, এখানে সারি বা শ্রেণী হচ্ছে 8টি, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, মূল শ্রেণী হবে 8টি। এবং উপরে একটা টাইটেল থাকবে, শিরোনাম থাকবে, এই জন্য একটি, নিচে একটা হিসাব নিকাশ করতে হবে, এই জন্য আরেকটি। তাহলে আমাদের শ্রেণী সংখ্যা বের করতে পারলাম। এখন আসো আমরা ছকটা তৈরি করেছি, এই অনুযায়ী আমরা ছকটা তৈরি করেছি গণসংখ্যা সারণী নির্ণয় করার জন্য। তো প্রথমে আমরা যেটা করেছি শ্রেণীব্যাপ্তি। শ্রেণীব্যাপ্তিটা আসলে কি? শ্রেণীব্যাপ্তিটা হচ্ছে প্রত্যেক শ্রেণীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটাই হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি। আমাদের শ্রেণীব্যাপ্তি, এই যে 22 থেকে 31 একটা শ্রেণী, এই শ্রেণীর ঊর্ধ্বসীমা 31, নিম্নসীমা হচ্ছে 22। এই যে শ্রেণীর ব্যবধান, এই ব্যবধানকে বলা হয় শ্রেণী ব্যবধান বা এই ব্যাপ্তিকে বলা হয় শ্রেণীব্যাপ্তি। এই শ্রেণীব্যাপ্তি কিভাবে নির্ণয় করতে হয়? দেখো আমাদের সর্বনিম্ন সংখ্যা ছিল 22, আমরা শ্রেণীব্যাপ্তি নিয়েছি 10। তাহলে সর্বনিম্ন সংখ্যা 22 থেকে শুরু করো, 22 23 24 25 26 27 28 29 30 31। 22 থেকে 10 পর্যন্ত বললে আমরা পাবো 31। আমরা প্রথম শ্রেণী আমরা নির্ণয় করেছি 22 থেকে 31। এর পরবর্তী শ্রেণীটা শুরু হবে 31 এর পরের সংখ্যা 32 থেকে। 32 থেকে 10 ঘর পর্যন্ত হয় 41। এর পরবর্তী শ্রেণী শুরু হবে 42 থেকে। 42 থেকে 10 যোগ করলে 51। এর পরবর্তী সংখ্যা 52 থেকে 10 যোগ করে 61 পেয়েছি। তার পরবর্তী সংখ্যা 62 থেকে 10 যোগ করে 71 পেয়েছি। এর পরের শ্রেণী 72 থেকে 10 যোগ করে 81 পেয়েছি। এর পরের শ্রেণী 82 থেকে 10 যোগ করে 91 পেয়েছি। এর পরের শ্রেণী 92 থেকে 10 যোগ করে আমরা পেয়েছি 101। তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি তৈরি করে ফেলেছি। এখন আমাদের যেটা করতে হবে টালি চিহ্ন। টালি চিহ্ন কি? প্রত্যেক শ্রেণীর মধ্যে যে উপাত্তগুলো বিদ্যমান আছে, এই উপাত্তগুলোকে একটা বিশেষ চিহ্নের মাধ্যমে, যেটাকে বলে খাড়া চিহ্ন, এই চিহ্নের মাধ্যমে প্রকাশ করলে সেটাকে আমরা বলবো টালি চিহ্ন। তো আসো আমরা এখন 22, এই উপাত্তের প্রথম সংখ্যা হচ্ছে 50। এই 50 সংখ্যাটা উপাত্তটা কোন শ্রেণীতে বিদ্যমান? তাহলে 42 থেকে 51 এই শ্রেণীতে 50 বিদ্যমান। তাহলে আসো আমরা এই শ্রেণীতে একটা টালি চিহ্ন দিই, এই যে খাড়া চিহ্ন না টালি চিহ্ন, আমরা 50 কেটে দিই। এরপর আছে 84 আছে তোমার 82 থেকে 91 এই শ্রেণীতে, 84 ঘরে এই শ্রেণীতে আমরা টালি চিহ্ন দিলাম, 84 কেটে দিলাম। 73 আছে 72 থেকে 81 এই শ্রেণীতে টালি চিহ্ন দিলাম, 73 কে কেটে দিলাম। 56 আছে হচ্ছে তোমার 52 থেকে 61 এই শ্রেণীতে একটা টালি চিহ্ন দিলাম, 56 কেটে দিয়েছি। 97 দেখো, 97 আমরা পাবো 92 থেকে 101 এই শ্রেণীতে 97 পাবো, 97 কেটে দিলাম। এবার আসে 90 আমরা পাবো হচ্ছে 82 থেকে 91 এই শ্রেণীতে টালি চিহ্ন দিলাম। 82 আমরা পাবো, 82 এই যে 82 এই শ্রেণীতে আমরা টালি চিহ্ন দিলাম।
তারপরে 83, 83 দেখো 82 থেকে 91 এই শ্রেণীতে আমরা 83 পাবো, আবার একটা টালিচিহ্ন দিলাম। 41, এই 41 পাবো আমরা হচ্ছে 32 থেকে 41 এই শ্রেণীতে একটা টালিচিহ্ন দিলাম। 92, 92 পাবো হচ্ছে এই যে এই শ্রেণীতে 92, 42, 42 পাবো হচ্ছে এই শ্রেণীতে। 55, 55 পাবো হচ্ছে এই 52 থেকে 61 এই শ্রেণীতে। 62 পাবো এই শ্রেণীতে। 63 পাবো এই একই শ্রেণীতে। 96 পাবো এই 92 থেকে 101 শ্রেণীতে। 41 পাবো হচ্ছে 32 থেকে 41 শ্রেণীতে। 71 পাবো হচ্ছে এই যে এই শ্রেণীতে। 77 পাবো হচ্ছে আমরা এই শ্রেণীতে। 78 পাবো হচ্ছে এই শ্রেণীতেই। 22 পাবো আমরা প্রথম শ্রেণীতে। 48 পাবো আমরা হচ্ছে 42 থেকে 51 শ্রেণীতে। 46 পাবো 42 থেকে 51 শ্রেণীতে। 33 পাবো আমরা হচ্ছে 32 থেকে 41 শ্রেণীতে। 44 পাবো আমরা হচ্ছে 42 থেকে 51 শ্রেণীতে। এখন খেয়াল করো, আমরা এখানে যে চারটা টালিচিহ্ন দিয়েছি, পঞ্চম টালিচিহ্ন দেওয়ার জন্য তোমাকে কিন্তু আর খাড়া করে দেওয়া যাবে না, আড়াআড়ি ভাবে দিতে হবে, প্রত্যেকবার এভাবে কাজ করতে হবে। আমরা কোনটা দিলাম? 61 পাবো আমরা হচ্ছে 61 পাবো এই যে 52 থেকে 61 শ্রেণীতে। 66 পাবো হচ্ছে 62 থেকে 71 শ্রেণীতে। 62 পাবো আমরা 62 থেকে 71 শ্রেণীতে। এখানে চারটা টালিচিহ্ন দেওয়া আছে, পঞ্চম টালিচিহ্ন দেওয়ার জন্য আমাকে আড়াআড়ি ভাবে দিতে হবে। 63 পাবো আমরা 62 থেকে 71 শ্রেণীতে। 64 পাবো 72 থেকে 71 শ্রেণীতে। 53 পাবো আমরা 52 থেকে 61 শ্রেণীতে। 60 পাবো আমরা 52 থেকে 61 শ্রেণীতে। চারটা দেওয়া আছে, পঞ্চমটা দেওয়ার জন্য আড়াআড়ি ভাবে দিতে হবে। 60 দিলাম না, 60 দিলাম। 50 পাবো আমরা 42 থেকে 51 শ্রেণীতে। 50, 72 পাবো আমরা 72 থেকে 81 শ্রেণীতে। 67 পাবো আমরা 62 থেকে 71 শ্রেণীতে। 99 পাবো আমরা 92 থেকে 101 শ্রেণীতে। 83 পাবো 82 থেকে 91 শ্রেণীতে। চারটা দেওয়া আছে, পঞ্চমটা দেওয়ার জন্য আলাদা হয়ে দিতে হবে। 85 পাবো 82 থেকে 91 শ্রেণীতে। 68 পাবো হচ্ছে 62 থেকে 71 শ্রেণীতে। 69 পাবো 62 থেকে 71 শ্রেণীতে। চারটা দেওয়া আছে, পঞ্চমটা আলাদা হয়ে যাবে। 45 পাবো আমরা হচ্ছে 42 থেকে 51 শ্রেণীতে। 22 পাবো হচ্ছে প্রথম শ্রেণীতে। 22 আবার আছে, আবার প্রথম শ্রেণীতে। 27 পাবো আমরা প্রথম শ্রেণীতে। 31 পাবো আমরা প্রথম শ্রেণীতে। চারটা আছে, পঞ্চমটা আড়াআড়ি হয়ে দিতে হবে। 67 পাবো আমরা 62 থেকে 71 শ্রেণীতে। 65 পাবো 62 থেকে 71 শ্রেণীতে। 64 পাবো 72 থেকে 71 শ্রেণীতে। এখানে 64 পাবো 72 থেকে 71 শ্রেণীতে। 68 পাবো হচ্ছে 82 থেকে 68 না 88, 88 পাবো 82 থেকে 91 শ্রেণীতে। 63 পাবো হচ্ছে আমরা 62 থেকে 71 শ্রেণীতে। চারটা দেওয়া আছে, পঞ্চমটা আড়াআড়ি যাবে। 47 পাবো আমরা 42 থেকে 51 শ্রেণীতে। 58 পাবো হচ্ছে আমরা 52 থেকে 61 শ্রেণীতে। 59 পাবো 52 থেকে 61 শ্রেণীতে। 60 পাবো 52 থেকে 61 শ্রেণীতে। 72 পাবো আমরা 72 থেকে 81 শ্রেণীতে। চারটা আছে, পঞ্চমটা যাবে আড়াআড়ি। 71 পাবো হচ্ছে 62 থেকে 71 শ্রেণীতে। 73 পাবো 72 থেকে 81 শ্রেণীতে। 49 পাবো 42 থেকে 51 শ্রেণীতে। 75 পাবো 72 থেকে 81 শ্রেণীতে। 75 পাবো 72 থেকে 81 শ্রেণীতে। 64 পাবো 62 থেকে 71 শ্রেণীতে। হ্যাঁ, আমরা টালিচিহ্ন ইতিমধ্যে তৈরি করে ফেলেছি। আমরা এখন টালিচিহ্ন থেকে গণসংখ্যা নির্ণয় করব। গণসংখ্যা কি? টালিচিহ্ন থেকে যে কয়টি সংখ্যা পেয়েছি এই সংখ্যাগুলোকে আমরা সংখ্যা দিয়ে প্রকাশ করব গণসংখ্যার ফলে। তো আসলে দেখি 4 এর সাথে 1 যোগ করে 5 পেয়েছি আমরা। এখানে 3 পেয়েছি। এখানে পেয়েছি হচ্ছে 5 আর 4 9। এখানে পেয়েছি 5 আর 3 8। এখানে পেয়েছি 5 10 15 আর 2 17। এখানে পেয়েছি 5 আর 4 9, 5 আর 3 8। এখানে পেয়েছি 5 6 7 7।
এখানে একটা কম হবে 7, এটা 7 হবে। এখানে পেয়েছি আমরা কত 4। ঠিক আছে, তো এখন দেখি আমাদের মোট সংখ্যা 60 মিলে কিনা। মোট সংখ্যা 60 যদি মিলে তাহলে আমরা বুঝতে পারবো আমাদের গণসংখ্যা সারণী তৈরির কাজ ঠিক হয়েছে। তো আসলে দেখো 5 আর 3 8, 8 আর 9 17, 17 আর 8 25, 25 আর 7 কত 25 আর 7 32, 32 আর 7 তোমার হচ্ছে 39, 39 আর 7 হচ্ছে 46, আর 4 হচ্ছে 50। 50 এর আমরা শূন্য লিখবো এখানে। 50 এর শূন্য হাতে থাকে কত 50 এর শূন্য হলে হাতে থাকে 5, 5 সাথে এক যোগ করে পেলাম আমরা 6। অর্থাৎ আমাদের মোট সংখ্যা ছিল 60টি। আমরা 60টি সংখ্যা অলরেডি নির্ণয় করেছি, অর্থাৎ আমাদের গণসংখ্যা নির্ণয় করা হয়েছে। আশা করি তোমরা গণসংখ্যা সারণী তৈরি করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, এ পর্যায়ে আমি তোমাদেরকে আজকের পাঠ কেমন বুঝেছ তা মূল্যায়ন করব। মূল্যায়নের জন্য আমি কয়েকটি প্রশ্ন উপস্থাপন করেছি। প্রথম প্রশ্ন, পরিসংখ্যান কি? পরিসংখ্যান হচ্ছে সংখ্যাভিত্তিক তথ্য বা ঘটনাকেই পরিসংখ্যান বলে। পরিসর নির্ণয়ের সূত্র কি? পরিসর নির্ণয়ের সূত্র হচ্ছে সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা, এটা ব্র্যাকেটের ভিতরে নিবা, যোগ 1। এরপরে আছে উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা কি? উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা হচ্ছে পরিসর ভাগ শ্রেণীব্যাপ্তি। পরিসরকে শ্রেণীব্যাপ্তি দিয়ে ভাগ করলে যে মানটা পাবো সেটাই হচ্ছে উপাত্তের শ্রেণী সংখ্যা। এটা কখনোই ভগ্নাংশ হবে না, পূর্ণসংখ্যায় প্রকাশ করে দিতে হবে। গণসংখ্যা, গণসংখ্যা হচ্ছে কোনো একটি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় সেই উপাত্তের সংখ্যাকে আমরা বলি গণসংখ্যা। উপাত্ত কয় ধরনের? উপাত্ত হচ্ছে 2 ধরনের। 1 প্রাথমিক উপাত্ত বা প্রত্যক্ষ উপাত্ত, 2 মাধ্যমিক উপাত্ত বা পরোক্ষ উপাত্ত। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের পাঠটি ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থী বন্ধুরা, দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি। বাকি রয়েছে শুধু বাড়ির কাজ। তো আমরা বাড়ির কাজ নিয়ে আজকে ক্লাসে শেষ করবো ইনশাল্লাহ। তো আমাদের বাড়ির কাজ অধ্যায় 11 তথ্য উপাত্ত এর 8 নং এবং 10 নং প্রশ্ন তোমরা লিখবে এবং আজকের ক্লাসটা তোমরা বারবার দেখবে। যদি কোনো ক্লাসের কোনো সমস্যা হয় তাহলে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করবে। আর আরেকটা কথা, তোমরা বাড়ির কাজটা অবশ্যই তোমাদের শ্রেণী শিক্ষকের নিকট জমা দেবে। আজ আর নয়, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই কামনায় সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।